যে মোহনবাগান ফুটবলাররা না এখন ওই প্রফেশনালিজমের ঊর্ধ্বে উঠে গেছে। এখন আর ওই মানে হ্যাঁ পেশার তাগিদে হয়তো খেলতে হচ্ছে ঠিকই, কিন্তু এই দলটার সঙ্গে না এই বন্ধনে জড়িয়ে গেছে। এই বন্ধন, মোহনবাগান বন্ধন থেকে নিজেদেরকে বের করে আনাটা কিন্তু খুব খুব কঠিন। ये बंधन तो प्यार का बंधन है। একদম একদম সেটা তো বলেছেন, তখন থেকেই কিন্তু এই বীজটা পোতা শুরু হয়েছিল। এবং যেটা বলছিলাম না যে ফুটবলার, কোচ, সহকারী কোচ, কর্মীরা, মাঠের কর্মীরা, সাপোর্টিং স্টাফরা, মিডিয়া ম্যানেজার, গাড়ি ড্রাইভার, বাস ড্রাইভার, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে এমন মেলবন্ধন আমরা সাম্প্রতিক সময়ে সত্যি কোনো দলে দেখিনি। এবং गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সিনেমায় নায়ক ভিন ডিজেল খলনায়ককে একটা খুব বিখ্যাত ডায়লগ বলেছিলেন, জানো দরিদ্র? সেই ডায়লগটা ছিল, আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ডস, আই গট মাই ফ্যামিলি। কিন্তু যাদের সম্পর্কে এই কথাটা বলেছিলেন তারা কিন্তু এই ব্লাড লাইনের অর্থাৎ রক্তের সম্পর্কের পরিবার না। তারা আমার তোমার চোখে দেখে মনে হবে বন্ধু, কিন্তু তারা ফ্যামিলি। বন্ধুরা, হঠাৎ করে হলিউড নিয়ে কেন কথা বলছি, কেনই বা পরিবারের কথা আসছে, বন্ধুর কথা আসছে? আসলে আমরা তো ফুটবল নিয়ে বাঁচি এবং এই শোটাও ফুটবলের। আপনারা থাম্বনেল, হেডলাইন সব দেখলেই বুঝতে পারছেন কী নিয়ে কথা হচ্ছে। কিন্তু ফুটবলে অরিত্র এমন বহু দল আছে যে দল ভালো মানের স্বদেশি, ভালো মানের বিদেশি ফুটবলার, ভালো মানের সাপোর্টিং স্টাফ, ভালো কোচ, ভালো ম্যানেজমেন্ট, অর্থাৎ সব কিছু ভালো নিয়ে তৈরি হয়। সেটা শুধু মোহনবাগান নয়, এই আইএসএল আরও দল রয়েছে, এই গোটা বিশ্বে প্রচুর দল রয়েছে। কিন্তু ভালো দল আর চ্যাম্পিয়ন দলের মধ্যে না একটা ফারাক রয়েছে, একটা ছোট্ট ফারাক যেটা খালি চোখে দেখা যায় না। সেই ফারাকটার নামই হচ্ছে পরিবার, পরিবারতন্ত্র। থাম্বনেলে বলেছি পরিবারতন্ত্র, এবং সেই পরিবারতন্ত্রের আরেক নাম মোহনবাগান। আর সেই মোহনবাগানের পরিবারতন্ত্রই মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার মূল মন্ত্র। পরিবারতন্ত্র এই শব্দটা যেটা বললে না, এটা তো আমাদের একটা স্পোর্টস চ্যানেল, এটা যদি রাজনৈতিক কোনো চ্যানেল হতো এই মুহূর্তে পরিবারতন্ত্র কিন্তু একটা হট টপিক। কিন্তু এই পরিবারতন্ত্র অনেকটা স্নেহের, অনেকটা ভালোবাসার, অনেকটা ভ্রাতৃত্ব বন্ধনের। এবং যে পরিবারতন্ত্র কিন্তু মোহনবাগানের এই যে চ্যাম্পিয়নশিপের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে কাপ আর ঠোঁটের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা ঘুচিয়ে দেওয়ার একেবারে 100% নিশ্চিত কিন্তু করবে এই মুহূর্তে দাঁড়িয়ে। একদমই তাই। এবং তুমি খুব ভালো কথা বললে, আমার মাথায় ওটাই ঘুরছিল যে তন্ত্র বললে আমরা রাজতন্ত্র বলি, আমরা সমাজতন্ত্র বলি, এখন পুরুষতন্ত্র, নারীতন্ত্র, অর্থাৎ তন্ত্র নিয়ে অনেক রকম শব্দ জুড়ে দেওয়া যায়। আমরা পরিবারটাই জুড়লাম, কারণ মোহনবাগানকে যখনই আমরা দেখি এই পরিবার কথাটাই আগে আসে। বন্ধুরা, আপনাদের প্রিয় ফুটবল আড্ডা শোয়ে একটু লেট করেই স্বাগত জানালাম। এবং যেমনটা জানেন যে তো লেট হয়ে গেছে, আমরা ফুটবলে ফিরতে একটু লেট হয়ে গেছে। মানে ফুটবলে ছিলাম, আছি, থাকবো। এবং আমাদের অরিত্র, আমি রৌনক, আমরা যেরকম আপনাদের ফুটবলের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, সেটা মাঠের ফুটবলের এক্সট্রা টক হোক বা এই স্টুডিওর ফুটবল এক্সট্রা হোক, সবেতেই আমরা থাকি। আজকের এই যে ফুটবল এক্সট্রা টক শো, সেই টক শোয়ের টপিক মোহনবাগান এবং মোহনবাগানের সঙ্গে পরিবারতন্ত্র। অনেকটা কথা হয়ে গেল না পরিবারতন্ত্র নিয়ে, এবার একটু মূল কথায় আসি। বন্ধুরা, আপনারা সাম্প্রতিক সময়ে যদি দেখে থাকেন, এবং অবশ্যই দেখেছেন, মোহনবাগান সমর্থকরা দেখেছেন যে মোহনবাগানের ফুটবলাররা মোহনবাগানের মেসিওকে বাইক গিফট করছে। মোহনবাগানের ফুটবলাররা এই অফ সিজন কেন? কারণ এই আইএসএল শিল্ড জেতার পর দীর্ঘদিনের একটা ছুটি ছিল, তারপর তারা অনুশীলনে ফিরেছেন যখন কিনা আইপিএল চলছে, এবং তাদের যে সেমিফাইনালের ম্যাচ তার মাঝখানে অনেকটা গ্যাপ,
তাই ফুটবলের মাঝে মাঝে তারা নিজেদের মধ্যে ক্রিকেট খেলছে, এটাও এন্টারটেনমেন্ট। আইপিএল দেখতে যাচ্ছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে এবং উপভোগ করছেন, দর্শকদের সাথে সেলফি তুলছে, সব রকমের উপভোগ করছেন। এবং এমন একটা বিষয় অরিত্র, আগের দিন ম্যাচটা দেখার পরের দিন মানে আইপিএল এ যেদিনকে ফার্স্ট ম্যাচ ছিল আরসিবির এগেইনস্টে, সেদিনকে খেলা দেখতে গেছিলেন দিমিত্রি পেত্রাতোসরা এবং তারপরের একটা অনুশীলনে দেখলাম ক্রিকেট খেলছেন। ওই যে আগের দিন দেখে এসছেন, ঠিক আছে, সেটা দেখে এরা অনুপ্রাণিত হয়ে যেটা ক্রিকেট খেলা শুরু করে দিলেন এবং সবাই মিলে ক্রিকেটটা খেললেন বাকি যারা রয়েছেন। এবং গতকালকে তুমি যে ওই যে বাইকের কথাটা বলছে, এই যে মানে দেওয়া নেওয়ার ব্যাপারটাই কিন্তু আসলে মোহনবাগানের মধ্যে এই ড্রেসিং রুমটাকে এতটা সুন্দর করে দেয়। শুধুমাত্র আমরা এই কথা রিসেন্ট ঘটনাগুলিকে কেন বলবো, আমরা যদি মোহনবাগানের একটু পিছিয়ে যাই, সেক্ষেত্রে যেমন বর্ডার গাভাস্কার ট্রফি হচ্ছিল, আমরা কি দেখলাম, জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার জার্সি পরে এলেন, ঠিক আছে। আবার একটা অনুশীলনে আমি গেছিলাম খুব সম্ভবত, জেসন কামিংস তিনি বলছেন যে বিরাট কোহলি ইজ এ গোয়াট, বিরাট কোহলি ইজ এ গোয়াট, ঠিক আছে। মানে এই যে মানে গোটা ভারতীয় রীতি সংস্কৃতির সঙ্গে তিনি জড়িয়ে গেছে মোহনবাগান। এবং এই যে তুমি বলছিলে না পরিবারতন্ত্র, এই যে ম্যাসিওর সুভাষ মান্নাকে বাইক গিফট করলো, জেমি ম্যাকলারেন এই বছর এই মরশুমে তিনি এসেছেন, তিনি কিন্তু চিনতেন না এনাদের কাউকে, ঠিক আছে, স্বাভাবিক, তিনিও বাঙালি চিনতেন না। দিমিত্রি পেত্রাতোস তিনি কয়েক বছর খেলেছেন, আগের বছর ছিলেন, ঠিক আছে। এরা কিন্তু কেউই আগে থেকে কাউকে চিনতেন না, সবাই মোহনবাগানের সূত্রে এক জায়গায় একটা বন্ধনে মিলিত হয়েছে, ঠিক সেখান থেকে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, একটা ভাইয়ের টান তৈরি হচ্ছে। এই ভাইয়ের টানটা না এলে তো আর হয় না জিনিসটা, সেখান থেকেই এই মোহনবাগান এই জিনিসটা ক্রিয়েট করেছে এবং সেই জন্যই বোধহয় এই উপহারটা মোহনবাগানের মধ্যে রয়েছে এই পরিবারতন্ত্রটা। একদমই তাই, একদমই ঠিকই বলছে। মানে দেখো অজি ফুটবলাররা তারা হয়তো নিজেদের লিগে আগে খেলেছে একসাথে বা পক্ষে বিপক্ষে, দেশীয় খেলোয়াড়দের তো চিনতো না। আর তুমি যে উপহার বলছো, জেমি ম্যাকলারেনের একটা ট্যাটু রয়েছে, জীবন কা উপহার, হিন্দিতে লেখা। এখন ধরো দিমিত্রি পেত্রাতোস ট্যাটু করেছেন, হ্যাঁ আরামসে, জেসন কামিংস করেছেন আরামসে। এই যে দিমিত্রি পেত্রাতোসের কথা হচ্ছে, দিমিত্রি পেত্রাতোস যখন রেগুলার খেলছিলেন না, যখন একটা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মাঝে মধ্যেই যখন অস্ট্রেলিয়ায় যেতেন, কখনো রাগবি বল নিয়ে আসতেন, কখনো রকেট লঞ্চার নিয়ে আসতেন এবং সেটা নিয়ে সবাই খেলায় মেতে উঠতেন। এবং শুধু তাই নয়, যখন আমরা সাংবাদিকরা জিজ্ঞাসা করতাম, তারা খুবই উৎসাহের সঙ্গে আমাদের জানাতেন, এইটা তোমরা জানো, তোমাদের এখানে খেলা হয় না এই জিনিসটা, আমাদের ওখানে তো এটা খুব খুব রেগুলার জিনিস, আমাদের দিকে এটা ছুড়ে দিল ইচ্ছা করে। এই জিনিসটা থাকে কিন্তু এই মোহনবাগানের এই তারকা বিদেশিদের মধ্যে। এটা তো বিদেশিদের আমরা কথা বলছি, আমি দেশীয় ফুটবলারদের কথাও বলবো অরিত্র, কারণ এমন তো নয় মোহনবাগান সব ম্যাচ জিতেছে, মোহনবাগান রেকর্ড সংখ্যক পয়েন্ট পেয়েছে, মোহনবাগান শিল্ড অনেক আগে নিশ্চিত করেছে, কিন্তু মোহনবাগানের শুরুর দিকটা তো এরকম ছিল না। বিশেষ করে ডুরান্ড কাপটা যদি কথা ভাবো বা আইএসএল এর প্রথম 2-3টে ম্যাচ ভাবো, যে সময় ভুলভ্রান্তি হচ্ছিল, কম্বিনেশন হচ্ছিল না, সমালোচনা হচ্ছিল কোচকে নিয়ে, বিদেশি ফুটবলারদের নিয়ে, দেশীয় ফুটবলারদের নিয়ে, কিন্তু যখনই ম্যাচ শেষে ওই প্লেয়ারদের যে মিক্স জোন হয় যেখানে আমরা থাকি, সব কথা খেলোয়াড়রা, সত্যি বলছি, খেলোয়াড়রা সব কথা তো অন ক্যামেরা বলেন না, কিছু কথা আমাদের সঙ্গেও শেয়ার করে যান। তখনও অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক, কোনো দিন এখনো পর্যন্ত এই মরশুমে একবারও কোনো খেলোয়াড় আরেক খেলোয়াড়ের মানে দোষ ধরা তো দূরের কথা, যদি আমরা বলি যে ধরো কথা আমি বলছি যে অরিত্র তো ভালো খেললো না এই ম্যাচটা কিছু, সঙ্গে সঙ্গে ধরো আমাদের আরেক সতীর্থ সব্যরাজি বলবে ভুল ভাবছো, তোমরা এটা ভাবছো, কিন্তু আসলে এটা হচ্ছে না, ও ভালোই খেলছে, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে এই মোহনবাগান দলে, এবং সেটা প্রথম থেকে হচ্ছে। আর তুমি যেটা বলছো পরিবারতন্ত্র, অরিত্র, আমার এখনো মনে আছে যখন এই ফার্স্টের দিকে অনুশীলন ছিল এবং ক্লোজ ডোর অনুশীলন স্বাভাবিক ব্যাপার, আমি দেখতাম কোচ হোসে মলিনা আসতেন, এসে অনুশীলন শুরুর আগে দলের খেলোয়াড়দের একে একে নিয়ে যাচ্ছেন ড্রেসিং রুমে, সেই ড্রেসিং রুমে প্রজেক্টরের মাধ্যমে বোঝাচ্ছেন তার কি ফিলোসফি, তিনি সবাইকে ডেকে নিয়ে বোঝাচ্ছেন। তখন থেকেই কিন্তু ওই বীজটা পোঁতা শুরু হয়েছিল। এবং যেটা বলছিলাম না, যে ফুটবলার, কোচ, সহকারী কোচ, কর্মীরা, মাঠের কর্মীরা, সাপোর্টিং স্টাফরা, মিডিয়া ম্যানেজার, গাড়ির ড্রাইভার, বাস ড্রাইভার, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে এমন মেলবন্ধন আমরা সাম্প্রতিক সময়ে সত্যি কোনো দলে দেখিনি।
এবং সেই কারণেই হয়তো আমরা এতক্ষণ ধরে এই জিনিসটাকে নিয়ে কথা বলছি যে পরিবারতন্ত্র। বিভিন্ন জায়গা থেকে এসে জুড়ে এই দলটার মধ্যে এসেছেন। দেখো আমি কোলাঘাট থেকে এসেছি, তুমি বেহালা থেকে এসেছো, আমরা এক্সট্রা টাইমে আসার আগে কারোর সঙ্গে কাউকে কিন্তু চিনতাম না, আমরা এক্সট্রা টাইমের সূত্রে এক জায়গায় এসছি, ঠিক আছে। মোহনবাগানের যারা খেলোয়াড় তারা বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে, বাংলার বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা এসে এক সূত্রে গাঁথা হয়েছেন এবং সেখান থেকে এই বন্ধনটা তৈরি হয়েছে এবং যেটারই কিন্তু ফল পাচ্ছে মোহনবাগান। আজকে এই যে আমরা শুধুমাত্র এই রিসেন্ট ঘটনাগুলোর কেন কথা বলবো, মোহনবাগান দলের মধ্যে কিন্তু এই জিনিসটা, বীজটা তুমি যেটা বলে না, সেই বীজটা পোঁতা হয়ে গেছে এবং সেটা চারাগাছ আকারে কিন্তু এখন বেরোচ্ছে মোহনবাগান দলের মধ্যে। একদমই তাই। এবং আপনারা যদি আমাদের রেগুলারের বিশেষ করে ম্যাচ ডে -1-এর প্র্যাকটিস ভিডিও দেখেন, দেখবেন একটা ভিডিও খুব কমন থাকে, সেটা হচ্ছে শুরুতেই সারিবদ্ধভাবে খেলোয়াড়রা দাঁড়িয়ে রয়েছেন এবং মাঝখান থেকে কয়েকজন, রেগুলার সবাই সেম যায় না, কিছু খেলোয়াড় মাঝখান দিয়ে তাকে একেবারে পিঠে চাপড় টাপড় মেরে একদম আরাম দেওয়া হয়। সেখানেও কিন্তু একটা ওই পরিবারতন্ত্র রয়েছে, অর্থাৎ ওটা কিন্তু কোনো রাগের না, ওটা হচ্ছে যে কেউ কিছু অ্যাচিভ করেছে, কারোর জীবনে কিছু ভালো হয়েছে, কেউ একটা ভালো ম্যাচ খেলেছে, তাদের প্রেস করতে, তাদের প্রশংসা করতে এই উদ্যোগটা নেওয়া, ঠিক আছে। এবং যেটা বলছিলাম না অরিত্র, যে দিমি যখন অফ ফর্ম ছিল বা তার আগে জেমি ম্যাকলারেন সে বিশ্বকাপে এসেও চোটের জন্য খেলতে পারছিলেন না, তখন যেভাবে দল পাশে থেকেছে, যেভাবে সাহাল আব্দুল সামাদের পাশে দল থাকছে, যেভাবে সুভাষিস বোসের পাশে দল থাকছে, অধিনায়কের পাশে যেভাবে ছোট দীপেন্দুর পাশে গোটা দল থাকছে, এইটাই তো পাওনা। এইটাই পাওনা। মোহনবাগান বোধহয় এই জায়গাটাতে রয়েছে। একদমই তাই। তুমি যেটা বলছো না যে কাপ আর ঠোঁটের মাঝখানে বেশি দূরত্ব নেই, সত্যিই বেশি দূরত্ব নেই। হ্যাঁ, ম্যাচের রেজাল্ট যা খুশি হতে পারে, আমরা তো ভবিষ্যৎবাণী করতে পারি না, আমরা আইআইটি বাবা নই, আমরা হতেও চাই না। যদিও কিন্তু যেটা বলার, যে যদি আমরা দেখি বিষয়টাকে ভালোভাবে, যে অন্যান্য দল তারা গ্যাপ পাওয়ার পর যেরকম খেলছে, আমার মনে হয় মোহনবাগান দল জানে কি করতে হবে। একদমই মোহনবাগানের, এবং এই গ্যাপ, যেই যে বিরতিটা, ন্যাশনাল যে ব্রেকটা ছিল, সেই ব্রেক থেকে ফিরে আসে, এই ব্রেকটার মধ্যে কি করতে হবে সেটা হোসে মলিনা ওই দিন রাতেই বলেছিলেন যে তোমরা আনন্দ করো, কিন্তু ফিরে এসে তোমাদের এই জিনিসটা করতে হবে। এবং ডেফিনেটলি এটা মোহনবাগান ফুটবলাররা করে দেখাচ্ছেন এবং শেষ কয়েকটা অনুশীলনে কিন্তু নিজেদেরকে নিগড়ে দিয়েছেন। এবং যারা এই মুহূর্তে একটা চোট তো রয়েছে, কারণ আপুইয়ার একটা সমস্যা রয়েছে, মনবীরের সমস্যা রয়েছে, এই সমস্ত কিছু চোটাঘাত তো থাকবে, কিন্তু মোহনবাগানের ওই যে আমরা হয়তো একটু স্মৃতিটা আমাদের একটু হয়ে যাচ্ছে, যে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা কিন্তু অনেকটা স্ট্রং। এবং স্ট্রং কেন বলছি, সবাই কিন্তু শেষের দিকে এসে নিজের ফর্মটাকে ধরে নিয়েছেন, সেটা দিমিত্রি পেত্রাতোস হোক বা জেমি ম্যাকলারেন হোক, প্রত্যেকেই কিন্তু ধরে নিয়েছেন এবং জেসন কামিংস তো রয়েইছেন। একদমই তাই। এবং এইটাই ছিল আজকের আমাদের ফুটবল শোয়ের টপিক, হট টপিক হতো, যেটা অরিত্র ভাষায় যদি রাজনীতিতে বলতাম। রৌনক, যে মোহনবাগান ফুটবলাররা না এখন ওই প্রফেশনালিজমের ঊর্ধ্বে উঠে গেছে। এখন আর ওই হ্যাঁ, পেশার তাগিদে হয়তো খেলতে হচ্ছে ঠিকই, কিন্তু এই দলটার সঙ্গে না এই বন্ধনে জড়িয়ে গেছে। এই বন্ধন, মোহনবাগান বন্ধন থেকে নিজেদেরকে বের করে আনাটা কিন্তু খুব খুব কঠিন। ये बंधन तो प्यार का बंधन है। একদমই। সেটা তো অবশ্যই তাই। এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা কঠিন সময়। কেন এইটা বললাম, তার কারণ যখন একটা সময়ের পর সব খেলোয়াড়ই দল ছাড়েন, তখন কিন্তু মোহনবাগান সমর্থকদের মন কাঁদবেই। এবং আমাদের মতো সাংবাদিকদেরও মনটা খারাপ হবে, কারণ এই খেলোয়াড়রা আমাদের সঙ্গে যেভাবে মিশেছেন, ব্যক্তিগতভাবে যেভাবে মিশেছেন, যেটুকু সময় আমরা তাদের সঙ্গে কাটাতে পেরেছি, সত্যি শেখার আছে অরিত্র, শেখার আছে। ভারতীয় ফুটবল দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাব ফুটবলের এই মোহনবাগানই আমাদের কাছে হয়তো একমাত্র ওই বেঁচে থাকার রসদ। আমরা তো এখন আর ইন্টারেক্ট করতে পারি না, যেটা আগে হতো, যে ফুটবলারদের ড্রেসিং রুমে ঢুকে গিয়ে সাংবাদিকরা কথা বলতে পারতেন, সেটা তো আর হয় না। এখন আমাদের কি হয়, যে আমরা প্র্যাকটিসের বাইরে দাঁড়িয়ে থাকি, খেলোয়াড়রা আসেন গাড়ি করে, ওই যে যাওয়া আসার মধ্যে যে কথোপকথনটা হয়, সেটা এই ফুটবলাররা জানে
জানেন যে সাংবাদিকদের সঙ্গে কতটা মানে কথা শেয়ার করতে পারলে কতটা কি হবে সেটা তারা জানেন। সেই বন্ধনটা বোধহয় আমাদের সঙ্গেও এই গত 1 বছরে তৈরি হয়েছে এবং সেটা মোহনবাগান দল হোক বা মোহনবাগান দলের প্রতিটা ফুটবলারের মধ্যে আছে, সেটা একদম জুনিয়র থেকে সিনিয়র হোক প্রতিটি ফুটবলারের মধ্যে রয়েছে। একদমই তাই। এবং দেখা যাক কি হয়। অরিত্র 3 তারিখে অ্যাওয়ে ম্যাচ জামশেদপুরে খালিদ জামিলের দল। এর আগে একবার বেগ দিয়েছে, আবার এই খালিদ জামিলের দলকেও হারিয়েছে মোহনবাগান। অর্থাৎ একটা ভালো ম্যাচ হবে আমরা আশা করছি। এবং তারপর তো হোম ম্যাচ আছেই 7 তারিখ, যখন আবার সেই 60,000-এর গ্যালারি আমরা দেখতে পাবো, বিভিন্ন রঙে বেরঙের টিফো আমরা দেখতে পাবো, ভাইকিং ক্লাবস দেখতে পাবো, সব দেখতে পাবো। এবং তার সঙ্গে যেটা দেখতে পাবো পরিবারতন্ত্র। এবং এই পরিবারতন্ত্র অরিত্র ভিডিওটা আমি শেষ করতেই পারতাম, অনেকটা বড় হয়ে গেছে। এই পরিবারতন্ত্র আরও একটা নাম না উচ্চারণ করলে হয়তো সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে যে সমর্থকরা দেখছেন একদম 12th ম্যান। মোহনবাগানের সমর্থকরা যেভাবে মোহনবাগানের পাশে থাকে, ওনারাও অঙ্গ পরিবারের একটা লার্জ পার্ট। এশিয়ার 3rd হাইয়েস্ট অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স, তাও একটা ডার্বি নিজেদের মাঠে না খেলতে পেরে, সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। আর সেই কারণেই এই পরিবারতন্ত্রের একটা বড় পার্ট হচ্ছে মোহনবাগানের সমর্থকেরা। আর এই গোটা পরিবারটা খুশি পরিবার। সেই খুশি পরিবারের একটা খুশির কারণ তো শিল্ড ছিল, আর একটা কাপ অপেক্ষা করছে। 12 তারিখ নিজেদের কাজ যেগুলো আছেন সেগুলো লিভ অ্যাপ্লিকেশন করে রাখুন, হাফ ছুটিটা করে রাখুন 12 তারিখ। যাদের অফিস আছে, ডিউটি আছে, 12 তারিখ কী বার পড়েছে আমি জানি না ঠিক, যদি রোববার পড়ে সেটা আলাদা ব্যাপার, আর না হলে হাফ ছুটি করে রাখুন। আর যে কাজ আছে সেই কাজগুলো আগে থেকে সেরে রাখতে পারেন। 12 তারিখ কিছু না কিছু হতে চলেছে। না, তুমি ছুটি নিচ্ছ না, তাহলে এক্সট্রা টকটা কিন্তু আবার আটকে যাবে, আমি একা করতে হবে। না, আমরা ছুটি নিলে হবে না তো, আমাদের কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই। যারা আসবেন কেন 12 তারিখ কি আছে? তুমি নিতেই পারো ছুটি, তুমি বলছো যে সবাই ছুটি নিচ্ছে, তুমিও লিভ অ্যাপ্লিকেশন দিয়ে দিলে। লিভ অ্যাপ্লিকেশনটা লিখে রাখুন 7 তারিখের পরে জমা দিয়ে দেবেন, এই হচ্ছে গল্প। একদমই তাই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম চ্যানেল, এবং কমেন্ট বক্সে জানাবেন এই পরিবারতন্ত্র নিয়ে আপনাদের কি মতামত। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।